প্রশ্ন করছে তাদের এই রেড রোডে নামাজ যখন পড়ে তো গীতা পাঠে এখানটায় অসুবিধা কি আছে? সেই ভোট ব্যাংক পলিটিক্সের রাজনীতির দরজায় কোরআন পড়ে যাচ্ছে, এই ভয়েতে তারা এইসব প্রশ্ন করছেন। চিকেন প্যাটিস তো ওই দিন ওই জায়গায় একদম একদম একটা এজেন্ডা নিয়ে ষড়যন্ত্র করে তাকে পাঠানো হয়েছিল। ভারতীয় জনতা পার্টির হোক কিংবা হিন্দুত্বের জাগরণের জন্য যারা কাজ করছে তাদের কোনো প্রকারে কিভাবে আটকাবে তাই নিয়ে এরা সদা সচেষ্ট থাকে। পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছুতে এখানটায় মুসলমানদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলায় বাবর কোনোদিনও আসে। মুসলমানরা খুব সচেতন। ঋষি মনীষীরা এবং বিভিন্ন হিন্দুত্ব নিয়ে কাজ করার লোকেরা যা দিয়েছেন তা হলো ভারতের আত্মা এবং সংস্কৃতি কৃষ্টিকে যারা মেনে নিয়ে ভারতীয়ত্বকে যারা আত্মস্থ করবে, সে যে জাতি যে ধর্ম যে বর্ণের লোকই হোক, তারাই হিন্দুত্বের একদম ধ্বজধারী হিসাবে চিহ্নিত। ধরুন এখানটায় এখানটায় বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের বাস আছে ভারতবর্ষে। এখানটায় ভারতের হিন্দু সংখ্যাগুরু, তার সাথে দ্বিতীয় সংখ্যাগুরু হচ্ছেন মুসলমানরা আছেন, এখানে জৈন আছে, শিখ খ্রিস্টানরা আছে, এখানটায় বাকি যে বৌদ্ধরা আছে। এর মধ্যে আমাদের দেখতে হবে আমাদের পন্থ আলাদা আলাদা হলেও ভারত ভারত যে দেশ আছে এবং তার প্রতিভু যা আছে, সেই জিনিসটা দীর্ঘ চিরাচরিত ধরে একখানা প্রবাহমান ধারার মধ্যে দিয়ে আজকে এই বিবর্তন এসছে। তো তার মধ্যে যারা হিন্দু সংস্কৃতির সাথে নিজেদের সাবলীলভাবে নিজেরা বসবাস করতেন, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সংস্কার সংস্কৃতি এগুলো মেনে চলতেন, তারাই হিন্দু হয়েছিলেন। কিন্তু ভারতের ভাবাবেগ এবং ভারতের মূল্যবোধের মধ্যে এই হিন্দু এবং এই হিন্দুদের বিভিন্ন পন্থের তখন তারাও করতেন। পরবর্তীকালে এখানটায় যখন মামুদ গজনি গাজীরা আসলেন, তখন তাদের তরোয়ারে গালার মধ্যে রেখে তাদেরকে এখানটায় তাদের ধর্মকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল। তো হিন্দুত্ব এখানটায় যে মূল আধার ভারতবর্ষের, সেই আধার এখনো কিন্তু এই মোগলরা আসার পরেও সেটার চেঞ্জ হয়নি। ব্রিটিশরাও চেষ্টা করেছিল খ্রিস্টান এই দেশকে তৈরি করার জন্য, তো সেটা হয়নি। এখনো সংখ্যাগুরু হিন্দুরাই আছে এবং হিন্দুরা আছে বলেই, এই হিন্দুত্ব আছে বলেই আজকে অন্যান্য ধর্মাবলম্বীর কিংবা পন্থ যারা অবলম্বন করেন তারা এখানটায় খুব সুখে শান্তিতে সবাই মিলে এখানে বসবাস করছে। এটাই হিন্দুত্ব। বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং অন্যান্য যা সমস্যা ছিল, সে স্বাধীনতার পর থেকে কংগ্রেসের সরকার বলুন কেন্দ্রে ছিল বেশিরভাগ সময়টা, কিংবা রাজ্যের এখানটায় কংগ্রেস বলুন, কখনো এখানটায় বামেরা ছিল, কখনো তৃণমূল এখন এখানটায় শাসক হিসাবে আছে। তো এই সমস্যাগুলো এতদিন ধরে এরা কেন দায়িত্বশীল হয়নি? এই সমস্যা সমাধানের জন্য এরা এত বছর সুযোগ পেয়েছে। ইভেন এখন যে কেন্দ্রে বিজেপির সরকার আছে, তারাও তো এই সমস্যাগুলোর সমাধানের সূত্রের জন্যই বিভিন্ন এখানে পলিসি তৈরি করছে। যেমন স্টার্ট আপ ইন্ডিয়া তৈরি হয়েছে, মেক ইন ইন্ডিয়া তৈরি হয়েছে আজকে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এইমস বেড়েছে। এই জিনিসগুলো তো আগে ছিল না, এখন এই জিনিসগুলোকে করা হচ্ছে কেন? দেখুন আমাদের এখানটায় গান্ধীজি যখন স্বাধীনতার আন্দোলনের এখানটায় শরিক হয়েছিলেন, তো তারপরেও তারই কিন্তু বুকের ওপর দাঁড়িয়ে আজকে হিন্দু মুসলিমের এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশকে দুভাগে ভাগ করা হয়। যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো কিন্তু আলাদা হয়ে যায় 1947-এর সময়, তো সেটা দ্বিজাতির তত্ত্ব। এই দ্বিজাতির তত্ত্ব কি? যে এখানটায় হিন্দুদের দেশ আছে, হিন্দুরা এখানে থাকবে, মুসলমানরা তখন তৎকালীন জিন্না বলেছিল মুসলমানদের আলাদা রাষ্ট্র, পৃথক রাষ্ট্র চাই, যদি তাকে এখানে প্রধানমন্ত্রী না করতে দেওয়া হয়। তো তারা তো তাদের এখানটায় যা হিস্সা আছে, তারা তাদের ডিমান্ড, সেটাকে তো এরা মুসলিম লীগ তখন এখানটায় 1946 সালে এই গ্রেট ক্যালকাটা কিলিং করেছিল এই তত্ত্বের ভিত্তিতেই। তখন তো রুটি কাপড়া মাকানের ছিল না, তখন কি মানুষ গরিব ছিল না? তখনও মানুষ গরিব ছিল, কিন্তু দিনের শেষে মানুষের গরিব হোক, খাওয়া হোক, কি পড়তে পারছে, তারপরেও ধর্মীয় মূল্যবোধ এবং আস্থাটুকু মানুষকে বাঁচিয়ে রাখার এবং মানুষকে বেঁচে থাকার যে তাগিদ, এই জিনিসটা দিয়ে থাকে। সে যে ধর্মের মানুষই হোক, সে সেই তাগিদটা তার পরমাত্মা, পরমেশ্বর, কিংবা কেউ মুসলমান ধর্মাবলম্বী তার আল্লাহর থেকে তার ইবাদত করে এখানটায় পেয়ে থাকে। তো এইটা ভারতের রাজনীতি বলুন কিংবা সামাজিকতার দিক থেকে ধর্মীয় ব্যাখ্যাকে এখানটায় মুছে ফেলা যাবে না, কিংবা সরিয়েও ফেলা যাবে না। সবটাই একই সমান্তরালে চলবে। আর এই রুটি কাপড়া মাকানের প্রশ্ন আগে যারা করছেন, এখন তাদের যখন সময় ছিল, তারা এই রুটি কাপড়া মাকানের
সমস্যার কি সমাধান করেছেন আগে তাদেরকে সেই হিসাবটা দিতে বলি। দাদা আরেকটা প্রশ্ন, পার্টির একজন সমর্থক এবং একদম কর্মী হিসাবে আমি যতটা ভারতীয় জনতা পার্টির রাজনীতিকে বুঝেছি, এই যে ধর্মের ট্যাগ দিয়ে কেন ভারতীয় জনতা পার্টিকে এখানে রাজনীতির কথা বলছে, আজকে এই যে সেকুলার সেকুলার এই যে সম্প্রীতি, ডবল ডিমের কুসুমের যে এই বিবরণ, হ্যাঁ, ডবল ডিমের কুসুম ডবল ফুলের কুসুম কি আছে কবিতা, তো সেটা নিয়ে এতদিন ধরে যে সম্প্রীতি করে গেল হিন্দুরা, এই সম্প্রীতি আমরা মুসলমানদের থেকে দেখলাম না। আমরা দেখি যে আজ থেকে বহু হাজার কিলোমিটার দূরে প্যালেস্টিনে কি হচ্ছে ইসরায়েলের যুদ্ধ নিয়ে, তো আমাদের এখানটায় মানুষের মধ্যে কিছু শ্রেণীর মধ্যে এই প্যালেস্টিনের প্রতি অনেক প্রেম, কিন্তু আমাদের এই বাংলাদেশে যখন হিন্দুদের নরসংহার করা হচ্ছে তো তাদের মধ্যে নেই। তো এই যে কালেকটিভ অ্যাপ্রোচ, এই কালেকটিভ অ্যাপ্রোচ যখন অন্যান্য রাজনৈতিক দল তাদের রাজনীতি ডিভিডেন্ড পাওয়ার জন্য, ভোট ব্যাংককে টিকিয়ে রাখার জন্য, এই যে ভোট ব্যাংক 37% ভোট ব্যাংক আছে আজকে মুসলমানদের এই রাজ্যে বলছেন বিভিন্ন তথাকথিত নেতারা, তো এই 37%রা কিন্তু এক জায়গায় ভোট দেয়। উপরন্তু দেখা যায় যে হিন্দুরা বিভিন্ন এজেন্ডা এবং ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেয়। তো আজকে ভারতীয় জনতা পার্টি এটাই চেষ্টা করছে যে আজকে এই সেকুলারের প্রীতি দিয়ে, যেই সেকুলারিজম আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন এই সেকুলারিজমকে বাবা সাহেব আম্বেদকর কিন্তু এখানটায় নেননি, এটা বাইরের ফরেন চাপে এখানটায় ইন্দিরা সরকার তখন পার্লামেন্টকে বন্ধ করে অবৈধভাবে এই সেকুলার সোশ্যালিস্ট শব্দ দুটিকে এখানটায় উল্লেখ করেছিল, সংবিধানে বর্ণন করেছিল, এটাকে ঢোকানো হয়েছিল। তো এই সেকুলারিজমের মোড়ক থেকে আমাদের ভারতবর্ষে যা ক্ষতি হয়েছে, এই ক্ষতির থেকে উদ্ধারের জন্য আমাদের এই সম্প্রীতি, এই ডবল ডিমের কুসুমের সম্প্রীতির মেঘধারী রাজনীতির ডিভিডেন্ড পাওয়ার যে এজেন্ডা, এটার থেকে বেরোতে হবে। ভারতীয় জনতা পার্টি মানুষকে তাই সজাগ সচেতন করছে। বলবো যারা প্রশ্ন করছে তাদের এই রেড রোডে নামাজ যখন পড়ে, ঠিক আছে, এই জামাতে উলেমা হিন্দের পক্ষ থেকে যে নামাজের এখানটায় ব্যবস্থা করা হয় ঈদের সময়, তো সেই সময় প্রশ্নগুলো কেন আসে না? আজকে গীতা পাঠ আজকে সারা ইসকন কর্তৃক এবং আমাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন কর্তৃক সারা বিশ্বের মধ্যে গীতার বাণী প্রচার হচ্ছে। আজকে ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রনেতারা যখন আসছেন তখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখলাম যে গীতা উপহার দেওয়া হলো আমাদের রাষ্ট্রনায়ক পুতিনকে, রাশিয়ার। তো গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে দিচ্ছেন এবং সেই জ্ঞান এত বছর চিরাচরিত ধরে মানুষের যে স্পিরিচুয়াল এনলাইটমেন্ট এটা করতে গীতা সাহায্য করেছে, ঠিক আছে। তো গীতা বাড়িতে পড়ার যেমন জিনিস, সেরকম আমি সাময়িকভাবে গীতাকে সবসময়, কেউ বাসে চলতে চলতে গীতার কোনো বাণী, তার খুব মন খারাপ হলো কিংবা কোনো জায়গায় সে আটকে যাচ্ছে, থমকে যাচ্ছে, সে একটা গীতার শ্লোক সে মননের মধ্যে নিজেই আওড়াচ্ছে, তো এটা করলেও তার মন শান্তি হবে, সে একটা দিশা পাবে, যেই দিশা সেই দিন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের থেকে। তো গীতা পাঠে এখানটায় অসুবিধা কি আছে? নাকি এইটা অসুবিধা যে গীতার পাঠ করাকে কেন্দ্র করে এই যে এত লক্ষ লক্ষ হিন্দুর সমাগম হলো, আবার বিশেষ করে 6 তারিখ এখানে যেখানে বাবরি এখানটায় একটা কন্ট্রোভার্সিয়াল মসজিদের নাম করে কেউ বা কারা এখানটায় কিছু রাজনীতির ফায়দা তুলতে চাইছে, তার পরের দিন সেখানে যখন দেখা গেল যে 1-2 লক্ষ লোক জমায়েত হলো, ঠিক তার পরের দিনকেই এই যে 5 লক্ষ কণ্ঠের গীতা সেই দিন পাঠের কথা ছিল, কিন্তু আমরা দেখলাম আরো কিছু লক্ষ লোকের এখানটায় আগমন। এই যে গেরুয়া পতাকা, এই যে গীতার, এই যে হিন্দুত্বের চারিদিকে এখানটায় আস্ফালন হচ্ছে, জাগরণ হচ্ছে, এই জিনিসটাই কিছু কিছু রাজনৈতিক দল এতদিন যারা এই ভোট ব্যাংকের পলিটিক্স করে তাদের রাজনীতিটাকে টিকিয়ে রেখেছিলেন, তাদের সেই ভোট ব্যাংক পলিটিক্সের রাজনীতির দরজায় পড়ে যাচ্ছে, এই ভয়েতে তারা এইসব প্রশ্ন করছেন। তাদের বোঝা উচিত, তাদের প্রশ্ন করা উচিত, এই যে রাস্তায় দাঁড়িয়ে মাঝে মাঝে এই জুম্মাবারে আমাদের মুসলিম কমিউনিটির লোকেরা রাস্তাকে আটকে নামাজ পড়ে, তো সেই জায়গায় প্রশ্নগুলো একবার করে দেখুন। তারপরে এখানটায় সংখ্যাগুরুদের নিয়ে তারা কি করছে না করছে প্রশ্ন করতে যাবে। আর কারা প্রশ্ন করছে? রাজনৈতিক লোকেরা প্রশ্ন করছে, এরা কোনো ধার্মিক সংগঠন থেকে প্রশ্ন করছে না, এরা ধর্মের সম্পর্কে কিচ্ছু জানে না, তার জন্যই এই প্রশ্নগুলো করছে। যদি জানতো তাহলে তারাও গীতার বাণী এখানটায় যে প্রচার করতে হবে আমাদেরকে, এটাই আমাদের মানুষের মধ্যে এখানটায় ভারসাম্য রাখার জন্য, শান্তি শৃঙ্খলা রাখার জন্য যে গীতার বাণীকে প্রচার করতে হবে, তাহলে তারাও সেই জিনিসটাই করতে। আমি যতটুকু অবজার্ভ করলাম, প্রথমত তো এই যে চিকেন প্যাটিস বিক্রেতা,
তিনি মিথ্যে বলে সেখানটায় প্যাটিস বিক্রি করছিলেন। আজকে ধর্মীয় একটা সভাতে সেখানটায় মানুষ আমিষ নিরামিষ অনেকেই তার মতো করে ফলো আপ করে, কিন্তু অনেকেই আছেন যারা নিরামিষাশী হয়। তো সেই ছেলেটি যে ছিলেন, তিনি আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দীর্ঘদিনের কার্যকর্তা। তো তিনি আমি তাদেরকে এর আগেও চিনি। তো তিনি ধার্মিক মানুষ, তিনি নিরামিষাশী। তিনি নিজে উল্লেখ করছেন 3-4 দিন ধরে এই গীতা মহাযজ্ঞে সেখানটায় স্বেচ্ছাসেবক হিসেবে তিনি ছিলেন উপস্থিত। তো ওখানটায় খাওয়ার সময় তার যখন খিদে পায়, তো সে তখন যাকে জিজ্ঞাসা করে, তো সে তখন মিথ্যের আশ্রয় নিয়েছিল। এবারে এই মিথ্যের আশ্রয়ে তার যে ধর্মীয় ভাবাবেগে যে আঘাত করলেন চিকেন প্যাটিস বিক্রেতা, সে হতে পারে গরিব, কিন্তু সে তিনি বলছেন তিনি জানতেন না ওখানে গীতা পাঠ চলছে ব্রিগেড ময়দানে। না না, তারা সবই জানতেন, তিনি জানবেন না কেন? নিশ্চয়ই তিনি এখানটায় বিভিন্ন সভাস্থল, এখানটায় গেরুয়া পতাকা হচ্ছে, গীতার মন্ত্র উচ্চারণ হচ্ছেন, তিনি যদি না জেনে ওই জায়গায় গিয়ে থাকেন সেটা তার দায়িত্ব। কিংবা সে এখানটায় যখন আমরা ক্যামেরার সামনেই জিজ্ঞাসা করছি, যে সে জিজ্ঞাসা করছে এটা ভেজ প্যাটিস না চিকেন প্যাটিস, তো সেখানে সে উল্লেখ করছে ভেজ প্যাটিস। তো তখন তাকে খুলে যখন দেখানো হলো, তখন দেখা গেল সেটা চিকেন প্যাটিস। আর এইসব প্যাটিস এমনিও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক, সে ক্ষতিকারক জিনিসই বিক্রি করছে। এমন নয় যে খুব সে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেই জিনিস বিক্রি করছে। ওই প্যাটিস এখানটায় ঠান্ডা, ওই খেয়ে গ্যাস হয় মানুষের, তো সে বেশি বিক্রি করছিল ওখানটায়। তারপরেও আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, গরিব প্যাটিসের থেকে এখানটায় কেউ একজন কিনতে চেয়েছে, কিন্তু সে মিথ্যের আশ্রয়টা নিল কেন? পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সেই গীতা মহাযজ্ঞকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা করা, বিশেষ করে কমিউনিস্ট পার্টির থেকে একরকম প্রচার করা হয়েছিল যে সেই দিনকে নাকি ওরা উদ্যোগ নেবে ওখানটায় বিফ চিকেন এইসব বিক্রি করার। তো আমার মনে হয় এটা একটা গ্রেটার কনস্পিরেসি, যে কনস্পিরেসির এখানটায় মেন অ্যাক্টর হিসাবে ওই চিকেন প্যাটিস তো ওই দিন ওই জায়গায় একদম একদম একটা এজেন্ডা নিয়ে ষড়যন্ত্র করে তাকে পাঠানো হয়েছিল, যাতে এই এত মহাযজ্ঞের যে এত সুন্দর একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটাকে কালিমালিপ্ত করা যায়। এবং তারা কিয়দাংশে সাকসেসও হয়েছে, তার কারণ এত লোকের মানুষের যে আয়োজন এবং তার যে এখানটায় জাগরণ হলো, সেই জাগরণের দেখলাম আমরা তার পরের দিন থেকে মিডিয়া অন্য ন্যারেটিভে ঢুকে গেল, এই চিকেন প্যাটিসের ন্যারেটিভে ঢুকে গেল। ঠিক আছে, তো এইটাই ওরা কিছুটা সাকসেস হলেও পুরোটা হয়নি, তার কারণ এরা চেয়েছিল এই যে ছেলেটা যে প্রতিবাদটি করেছে তাকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে এক সিপিএম এর কেস করেছে। সায়ন ব্যানার্জি স্বতঃপ্রণোদিতভাবে সিপিএম এর পক্ষ থেকে কেস করেছেন, তিনি সিপিএম এর নেতা। এবং রাজ্যের প্রশাসন দেখলাম যে অধিক তৎপরতার সাথে, এরা শাহজাহান শেখের যে মূল সাক্ষী আছে, সে যখন সাক্ষী দিতে যায় তখন তাকে ব্রড ডে লাইটে এরমভাবে ট্রাক চাপা দিয়ে দেয়, আর যারা দিয়ে দেয় তারা এখনো অ্যারেস্ট হতে পারে না। কিংবা এই যুবভারতী ক্রীড়াঙ্গনের যারা এখানটায় এই ঘটনা ঘটালো মিসিস ক্যামের, তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না। এরা এই ভারতীয় জনতা পার্টির হোক কিংবা হিন্দুত্বের জাগরণের জন্য যারা কাজ করছে তাদের কোনো প্রকারে কিভাবে আটকাবে তাই নিয়ে এরা সদা সচেষ্ট থাকে। হিন্দুত্ববাদকে আমাদের বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব এরাও নষ্ট করতে পারেনি, ছত্রপতি শিবাজী মহারাজ সেটা দেখিয়ে দিয়েছেন, রানা প্রতাপ দেখিয়ে দিয়েছেন, কিংবা আমাদের একালীন স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন, ঋষি অরবিন্দ দেখিয়েছেন। তো হিন্দুত্ববাদকে শেষ করা ভারতের বুক থেকে এটা একটা স্বপ্নাতীত বিষয়। আর দ্বিতীয় কথা, এই যে ইউটিউবারদের কথা বললেন, এই উভয়ের সাথেই আমার ব্যক্তিগত স্তরে পরিচয় আছে। আমি দুজনকে, একজনকে তো আমি দিবাকর হিন্দুকে দীর্ঘদিন ধরে চিনি, তিনি আমাদের সহযোদ্ধা ছিলেন এই হিন্দুত্বের জাগরণে। তিনি এখন সাংবাদিক হয়েছেন, ইউটিউব পোর্টাল খুলেছেন, কিন্তু আগে তিনি এই জাগরণের কাজেই ছিলেন। পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, যেভাবে হিন্দুদেরকে এখানটায় সেকেন্ড সিটিজেনের ক্যাটাগরিতে এখানটায় রাজ্যের সরকার নিয়ে আসছে, সব কিছুতে এখানটায় মুসলমানদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সে চাকরির ওবিসিতে ঘুরপথে তাদেরকে ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে হোক, কিংবা যে আমাদের আনঅর্গানাইজ সেক্টরগুলো আছে সেখানটায় মুসলমানদেরকে এখানটায় অধিক প্রাধান্য দেওয়া থেকে হোক। তো সেই জায়গায় হিন্দু সংখ্যাগুরু জায়গায় যদি এখানটায় বেকার যুবক হিন্দুদেরকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে খাটতে হয়, তো সেখানটায় তো একজন বেকার হিন্দু হিসাবে দিবাকর দেবনাথ অনেকদিন ধরে যুদ্ধটা করছে। আমরা রোজিনা রহমানকেও দেখলাম, তিনি বঙ্গ টিভি করে এখানটায় সরকার বিরোধী বিভিন্ন স্ট্যান্ড নিয়েছিলেন, তিনিও ভালো করছিলেন। যারা হিন্দুত্বের জাগরণ কিংবা ভারতীয় জনতা পার্টিকে এখানটায় রাজ্যে সরকারে আসতে দেখতে চায়, তারা তাকে অনেক ফলো করতো। যে আমরাও দেখলাম যে একজন মুসলমান মহিলা হয়ে সে তার ধর্মের বাইরে গিয়ে
তাদের যে ধর্মের কোট অ্যান্ড কোট একদম এজেন্ডা আছে যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা যাবে না, হ্যাঁ, তো তার বাইরে গিয়ে তিনি অনেকভাবেই চেষ্টা করেছেন, কিন্তু কোথাও গিয়ে আমরা দেখলাম যে এই ঘটনার পর তার যে মুখোশটা আছে, তিনি যে মুখোশের আড়ালে এতদিন এই সাংবাদিকতাটি করতেন, সেটা প্রকাশ পেল। প্রথম প্রকাশ পেল যখন এই বাবরি মসজিদের ডাক হুমায়ুন কবির পক্ষ থেকে দেওয়া হলো, তিনি অধিক তৎপরতায় সেটিকে সমর্থন করলেন। কেন জানি না তিনি করলেন, তার ব্যক্তিগত সেখানে কোনো এজেন্ডা থাকতে পারে, কিংবা আমার মনে হয় যে এই বাবরি মসজিদ মুসলমানদের কাছে একটি ধার্মিক বিষয় আছে। তবে এদেরকে বুঝতে হবে যে পশ্চিমবাংলায় বাবর কোনোদিনও আসেনি। উত্তরপ্রদেশের অযোধ্যাতে যে বিবাদিত বাবরির ধাঁচা ছিল, সেটিকে করসেবকরা 92তেই সেটিকে ধসিয়ে দিয়ে সেখানটায় যে 500 বছরের গ্লানি হিন্দুদের ছিল, সেই গ্লানির পুনরুদ্ধার হয়েছে, হিন্দুত্বের পুনরুদ্ধার হয়েছে, হিন্দু অস্মিতার পুনরুদ্ধার হয়েছে। এবং আমরা কিছুদিন আগের সপ্তাহে দেখলাম প্রধানমন্ত্রী ধ্বজারোহণ করে সেই আমাদের যে মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির, তার একদম নির্মাণ কল্প যে শেষ হয়েছে সেটার একটা ঘোষণা করলেন। এই যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে এবং প্রকৃত মুসলমানদের মধ্যে এই মৌলানারা, ইমামরা ঢুকিয়ে দিয়েছে যে বাবরির ওই বিবাদিত ধাঁচাকে ভেঙে হিন্দুরা তাদের ওপর অন্যায় করেছে। যদিও এই অন্যায়টা বাবর সেই সময় এই মন্দিরকে ভেঙে, এখানে যে মন্দির ছিল রামের, সেইটাকে ভেঙে অন্যায়টা করেছিল হিন্দুদের সাথে, কিন্তু সেই সময় হিন্দু সংগঠিত ছিল না, সেই সময় হিন্দুদের শক্তি ছিল না, সেই সময় মোগল সাম্রাজ্য ছিল, পরে ব্রিটিশ এসছে। তো হিন্দুদের আবার যখন জাগরণ হলো, আবার শক্তি হিন্দুরা ফিরে পেল, ইউনাইটেড হলো, তো তখন সেই সংগঠিত শক্তি সেই বিবাদিত ধাঁচাকে ধসিয়ে দিয়েছিল এবং তার জায়গায়, সঠিক জায়গায় রামলালার যে এখানটায় জন্মস্থান আছে, সেই জায়গাটায় বড় ভব্য মন্দির তৈরি করেছে। এতে তো ক্ষতি নেই। এখানটায় হিন্দুরা কি বলছে? হিন্দুরা তো বলছে না যে 54,000 যে মন্দির মুঘল আমলে ভাঙা হয়েছে সব কটা ফিরিয়ে দিতে। হিন্দুরা বলছে এখানটায় বাবরির জায়গায় সেখানটায় অযোধ্যা মন্দির হবে, কাশী বিশ্বনাথ হবে এবং আমাদের মথুরার যেখানটায় এই বিবাদিত জায়গাগুলোকেই আমরা রিক্লেম করতে চাইছি। এতে তো ক্ষতি নেই। এএসআই থেকে যারা আছেন তারাও বলছেন এই সব জায়গা, এএসআই এর যারা আমাদের এএসআই যা আছে সেখান থেকেও তারা বলছেন যে এই সব জায়গাগুলোকে মুসলমানরা তরোয়ালের জোরে এই মন্দিরগুলো ভেঙে, এখানকার লিঙ্গ নিয়ে সেখান থেকে ভেঙে, মূর্তিগুলোকে ভেঙে আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে এরা ভাঙার চেষ্টা করেছিল। আমরা আফগানিস্তানে দেখলাম বার্মিয়ার বুদ্ধ মূর্তিকে উড়িয়ে দিল এরা, আফগানিস্তানে তালিবান সরকার আসার পর থেকে। তো এরা এরকমই করে গেছে এবং আজও এরা এই করছে। তো এখানটায় বাবরির যখন উল্লেখ হলো, তখন দেখলাম রোজিনা রহমান তাকে, তার এই বঙ্গ টিভির চ্যানেল, আমার যতটুকু অবজারভেশন, যে এই সরকার বিরোধী স্ট্যান্ড নেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির লোকেরা যারা এখানটায় হিন্দুত্বের দীর্ঘদিন ধরে কাজ করে, তারা এই বঙ্গ টিভিকে দেখে সাবস্ক্রাইব করে রীতিমতো ফলো করে রোজিনা রহমানকে অনেক সাপোর্ট করেছে। এমনকি দিলীপ ঘোষের বিরুদ্ধে তিনি যখন একটি ভিডিও এখানে ভাইরাল করেছিল, তো সেক্ষেত্রেও তার পক্ষে এখানটায় অনেকে ছিল। দিলীপ ঘোষ আজকে বিজেপির এখানটায় অবিসংবাদী একজন নেতা, তার যখন এখানটায় ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মতো একটা ভিডিও বঙ্গ টিভির পক্ষ থেকে করা হলো, কিছু মিডিয়া পোর্টাল সেই হাউসগুলো সেটাকে ব্যাকিং করলো, তো সেখানটায় রোজিনা রহমানের পক্ষে অনেকেই ছিল যারা হিন্দুত্বের জাগরণের কাজে এখানটায় দীর্ঘদিন ধরে আছে। তারপরেও তিনি এই এত ফলোয়ারে আমি মনে করি বিশ্বাসভঙ্গ করলেন এই বাবরি মসজিদে হুমায়ুন কবিরের পক্ষে দাঁড়িয়ে। এবং শুধু তিনি নয়, আমি এখানে আলী আফজাল খান নামক একজন উকিল আছেন, তিনিও সরকারের বিভিন্ন এখানটায় বিপক্ষে কথা বলতেন, কিন্তু দিনের শেষে তাকেও আমরা বলতে শুনলাম মঞ্চে প্রকাশ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমানের সামনে যে লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। আরে বাবরি মসজিদের তো ইতিহাস হয়ে গেছে, ওটা ধসে গেছে যেখানটায় হওয়া। এইটা একখানা তৈরি হচ্ছে 3 কাঠা জমির উপর একজন ব্যবসায়ীকে ধরে। মমতা ব্যানার্জি ওয়াকাফের সম্পত্তি এখানটায় উম্মিদ পোর্টালে, এখানটায় সরকার, কেন্দ্রের সরকার বলে দিয়েছে যে উম্মিদ পোর্টালে এই তারিখের মধ্যে দিতে হবে। এখানটায় মমতারই বিভিন্ন যারা মুসলিম নেতারা আছে, তারা এখানটায় ওয়াকাফের সম্পত্তিগুলোকে দখল করে রেখেছিলেন। তিনি বলেছে এখানে ওয়াকাফ আইন কার্যকর করতে দেবে না, আবার তিনি এখানটায় তার সরকার সার্কুলার বলছে উম্মিদ পোর্টালে এখানে দিতে হবে। তাই জনমানসে
শুধু ওয়াকআপ বলে নয়, এখানটায় সিএ করতে দেবেন না, সিএ তো হচ্ছে, এসআইআর করতে দেবেন না, অবৈধভাবে এখানটায় রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশদেরকে এখানটায় সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দিয়ে ভোট ব্যাংক করে রেখে দেবে। তো এইগুলো যখন করতে পারছেন না, তখন মুসলমানদের মধ্যে একটা জনরস তৈরি হয়েছে মমতা ব্যানার্জির সরকারের প্রতি, যে কথা দিয়ে কথা রাখছে না। শিক্ষিত মুসলমান যারা এখানটায় হাই মাদ্রাসার শিক্ষক হিসাবে পরীক্ষায় দিচ্ছে, তাদেরও এখানে অন্তর্ভুক্তি হচ্ছে না, তারা আন্দোলন করছে বিকাশ ভবনের বাইরে, শিক্ষা ভবনের বাইরে। তো এই জিনিসগুলো যখন মমতা ব্যানার্জির দলকে এখন তো পরিচালিত করে আইপ্যাক, তো প্রতীক জৈনের টিম সার্ভে করে যখন দেখলো যে মুসলমানদের মধ্যে এই জনরস তৈরি হয়েছে, এবং টেকনিক্যালি সরকার এদের পক্ষে থেকেও এই আইনগুলোর বিরোধিতা করতে পারবে না, তার কারণ এগুলো ভারত সরকারের পার্লামেন্টে সবার সহমত নিয়ে প্রেরিত আইন, যেটায় রাষ্ট্রপতির সম্মতি আছে এবং এটা আইন হয়ে গেছে। তো এর থেকে যখন ঘুরে আসা যাবে না, তো তখন এখানে একটা কন্ট্রোভার্সি করতে হবে। এবার মুসলমানরা বাবরের এই মসজিদকে নিয়ে তাদের ধর্মীয় যাজক যারা আছে এদেরকে ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে। বাবর কেউই ছিল না আমাদের ভারতবর্ষে, তিনি বাইরের একজন আক্রমণকারী লুণ্ঠনকারী ছিল। ভারতের ইতিহাসে তাকে আক্রমণকারী লুণ্ঠনকারী হিসাবেই পরিচয় আগামী দিনে মানুষ সবাই জানবে, কিংবা আজও জানে। তো তাকে নিয়ে এত এই দেশে যারা মুসলমান আছে, যাদেরকে তরোয়ালের নখে এখানটায় তাদেরকে কালমা পড়ানো হয়েছিল, তো তারা তাদের সাথে কিভাবে সম্পৃক্ত থাকতে পারবে? আর কাজাকিস্তান উজবেকিস্তান থেকে যে লুটেরারা এসেছিল, বাবর আমাদের ভারতের সংস্কৃতির কেউই নয়, তিনি একজন লুণ্ঠনকারী, তিনি একজন ধর্ষণকারী। তো তাকে নিয়ে যেই মুসলমানরা এখানটায় মানে তাদের আস্ফালন করছেন, উৎসাহ দেখাচ্ছেন, আমার মনে হয় তাদেরও বোঝা উচিত বাবর কে ছিল, আর তাদেরও ইতিহাসটা সম্পর্কে একটুখানি বোঝা উচিত। মমতা ব্যানার্জি চেষ্টা করলে, হুমায়ুন কবির হচ্ছেন ওনার কাছে একটা টুল, যে ওনাকে দিয়ে একটা আলাদা দল করে নেওয়া, এই করে নেওয়া করে এই যে মুসলমানদের মধ্যে যে চাপা ক্ষোভটা ছিল সেটাকে প্রশমন করার জন্য একটা চেষ্টা করলেন, যে জেলায় জেলায় চলো, আমি করতে পারছি না, তোমাদের এসআইআর থেকে আটকাতে পারছি না, ওয়াকাফকেও তোমাদের সম্পত্তির খতিয়ান দেখাতে হচ্ছে, তো চলো তোমাদেরকে জেলায় জেলায় একটা করে বাবরি করে দেই, তোমাকে ইন্তেজামার মতো হুগলিতে কোটি মুসলমানদের এখানটায় ব্যবস্থা করি, কোরআন 1,00,000 কণ্ঠে পড়ি। তো মুসলমান বিজেপিতে গিয়ে তিনি আবার বাবরি মসজিদ করেন, তো বুঝতেই হবে যে তিনি আউট অ্যান্ড আউট মানে এখানে পয়সার জন্য কিংবা তার রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য তিনি মুসলিমদের এখন নেতা হতে চাইছেন। কিন্তু মুসলমানরা খুব সচেতন, তাদের পলিটিক্যাল কনসাসনেস হিন্দুদের থেকে 100 গুণ বেশি, তাই আজকে তারা 57টা দেশের এখানটা ইসলামিক রাষ্ট্র হিসাবে পেয়েছে। এই ভারতের দেশেই এখানটায় পাকিস্তান হয়েছে, আজকে বাংলাদেশ হয়েছে। এটা পলিটিক্যাল কনসাসনেসের জন্যই এটা ওরা কিন্তু পেয়ে থাকে, কিন্তু হিন্দুরা সেটা পারে না। দেখুন, আজকালকার দিনে মানুষ মেন পর্দার থেকে, টেলিভিশনের পর্দার থেকে সোশ্যাল মিডিয়াতে, মোবাইলের মধ্যেই সব থেকে বেশি সময়গুলো দেয়, তো খবরও সেরকমভাবেই প্রচার হয়। অবশ্যই এই সোশ্যাল মিডিয়াকে কেউ বা কারা, যেমন এই 50 লক্ষ ডিজিটাল যোদ্ধা তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তো এরকমই বিভিন্ন সোশ্যাল মিডিয়া যোদ্ধারা তাদের হিডেন এজেন্ডাকে সারপাস করার জন্য কেউ বুম নিয়ে নিচ্ছে, কিংবা কেউ নিজের পডকাস্ট করছে, এবং তাদের ব্যক্তিগত এখানটায় এজেন্ডা সেগুলোকে এখানটায় সার্ভ করছে। তো সোশ্যাল মিডিয়ার যথেষ্ট ভূমিকা আছে, তার কারণ আমরা দেখেছি এই 5 আগস্ট যে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয়েছিল, সেটি সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, কিংবা এই নেপালেও যা হলো, সরকারকে এখানটায় কুপ করা হলো, তো সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সাধারণ যে ইউথকে আছে তাদেরকে ইনস্টিগেট করে দেওয়া, যে একটা মাধ্যম হিসাবে কাজ হয়েছে। আমাদের সজাগ সচেতন থাকতে হবে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে যেই খবর পরিবেশ হচ্ছে সেই খবরটার পেছনের